পশ্চিমবঙ্গে আটকের ভয়ে সীমান্তে ভিড়, বাংলাদেশে ফিরতে মরিয়া হাজার হাজার মানুষ। আটকের ভয়ে পশ্চিমবঙ্গ সীমান্তে শত শত মানুষের ধোল, বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা। পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে জড়ো হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। কথিত বাংলাদেশি ও রোহিঙ্গাদের রাখতে আসামের মতো পশ্চিমবঙ্গে হচ্ছে আটক কেন্দ্র। ভারতের পশ্চিমবঙ্গে নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের আশঙ্কায় শত শত মানুষ বাংলাদেশ সীমান্তের দিকে ছুটছেন। আটকের ভয় ও অনিশ্চয়তার মধ্যে সীমান্ত এলাকায় হাজার হাজার মানুষ অবস্থান করছেন এবং বিভিন্ন উপায়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য অনেক মানুষ প্রতিদিন হাজির হচ্ছেন সাতক্ষীরা আর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সীমান্ত অঞ্চলে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নারী, শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে বহু মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। তাদের আশঙ্কা, যে কোনো সময় প্রশাসনের অভিযানে গ্রেপ্তার হয়ে আটক কেন্দ্রে পাঠানো হতে পারে। এ কারণে অনেকে দ্রুত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পথ খুঁজছেন। চলতি মে মাসের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করে। ক্ষমতা গ্রহণের পরপরই তারা রাজ্যে বসবাসরত নথিপত্রহীন অভিবাসীদের প্রথমে শনাক্তকরণ এবং পরবর্তীতে তালিকা থেকে বাদ দিয়ে বহিষ্কার বা নিজ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়। নতুন সরকারের এমন কঠোর বার্তার পরপরই গোটা সীমান্ত এলাকায় নজিরবিহীন কড়াকড়ি ও নজরদারি শুরু হয়। ফলশ্রুতিতে নথিপত্রবিহীন সাধারণ অভিবাসীদের মধ্যে রাতারাতি তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানবাধিকার সংস্থা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে জানিয়েছে, মূলত আইনি সুরক্ষার চরম অভাব এবং জোরপূর্বক মাতৃভূমি থেকে বিতাড়িত হওয়ার গভীর ভয় থেকেই সীমান্তে এই মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়ে নতুন সরকারের দায়িত্ব নেয়ার কয়েকদিন পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ঘোষণা দিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আর থাকতে দেয়া হবে না, তাদের ফেরত পাঠানো হবে, তারপরেই গত সপ্তাহখানেক ধরে প্রতিদিনই ৭ সকালে ওই সীমান্তে জড়া হচ্ছেন নিজের দেশে ফিরে যেতে চাওয়া মানুষরা। অবশ্য তার আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে যারা ভারতে অবৈধ পথে এসেছিলেন তারা যদি স্বেচ্ছায় ফিরে যেতে চান তাহলে তাদের বিরুদ্ধে কেন মামলা দেয়া হবে না। হাকিমপুরের স্থানীয় বাসিন্দা হাসানুর গাজী বলেন, শুরুর দিকে দৈনিক ১০-১২ জন করে আসছিল, তারপর প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। বর্তমানে এই বিশাল জনগোষ্ঠী এক অদ্ভুত ও নির্মম দোটানার মধ্যে পড়েছেন। একদিকে ভারত ছাড়ার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের ওপর প্রতিনিয়ত মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে নাগরিকত্বের কোনো আনুষ্ঠানিক বা আইনি প্রমাণ ছাড়া বাংলাদেশ সরকার তাদের গ্রহণ করবে না এমন কঠিন নিয়মের বেড়াজালে আটকা পড়েছেন তারা। এই চরম অনিশ্চিত পরিস্থিতিতে উপায়ান্তর না দেখে অনেক পরিবারই এখন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তের নদীপথ ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছেন। তবে এভাবে নদী সাঁতরে বা নৌকাযোগে কতজন মানুষ ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পেরেছেন তার সঠিক সংখ্যা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় অবস্থানকারী কয়েকজনের বক্তব্য অনুযায়ী তারা গ্রেপ্তার এড়াতে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে বাংলাদেশে আসতে চান। তবে নাগরিকত্বের প্রয়োজনীয় নথিপত্র না থাকায় অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। পশ্চিমবঙ্গে নথিপত্রবিহীন অভিবাসীদের জন্য আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টার নির্মাণের উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ আরও বেড়েছে বলে জানা গেছে। অনেক অভিবাসী আশঙ্কা করছেন তাদের আটক করে দীর্ঘ সময় সেখানে রাখা হতে পারে। সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। বিশেষ করে রাতের বেলায় নদীপথ ব্যবহার করে সীমান্ত পার হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফলে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভারত সীমান্ত অঞ্চলে অভিবাসন ও নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা নতুন নয়। দেশভাগের পর থেকে সীমান্তবর্তী অঞ্চলে জনসংখ্যা স্থানান্তর, কর্মসংস্থানের জন্য যাতায়াত এবং পারিবারিক সম্পর্কের কারণে এই সমস্যা জটিল আকার ধারণ করেছে। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় জড়ো হওয়া মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টির মানবিক ও আইনি সমাধানে দুই দেশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ভারতের পশ্চিমবঙ্গের নবগঠিত রাজ্য সরকার নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের সাঁড়াশি অভিযান শুরু করতে পারে এমন চরম আশঙ্কায় শত শত মানুষ এখন বাংলাদেশ সীমান্তে এসে জড়ো হয়েছেন। রাজ্যের হাকিমপুর সীমান্ত চৌকিতে বিগত 2 দিন ধরে নারী, শিশু ও পরিবারসহ বহু মানুষ এক অনিশ্চিত অপেক্ষায় দিন কাটাচ্ছেন। তাদের মনে তীব্র ভয় জেঁকে বসেছে যে ভারতে অবস্থান করলে তাদের যে কোনো সময় গ্রেপ্তার করে ডিটেনশন সেন্টারে আটক কেন্দ্র পাঠিয়ে দেওয়া হবে। ফলে নিজেদের সুরক্ষার্থে অনেকেই এখন যে কোনো উপায়ে কিংবা যে কোনো মূল্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাইছেন।
চলতি মে মাসের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করে। ক্ষমতা গ্রহণের পরপরই তারা রাজ্যে বসবাসরত নথিপত্রহীন অভিবাসীদের প্রথমে শনাক্তকরণ এবং পরবর্তীতে তালিকা থেকে বাদ দিয়ে বহিষ্কার বা নিজ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়। নতুন সরকারের এমন কঠোর বার্তার পরপরই গোটা সীমান্ত এলাকায় নজিরবিহীন কড়াকড়ি ও নজরদারি শুরু হয়। ফলশ্রুতিতে নথিপত্রবিহীন সাধারণ অভিবাসীদের মধ্যে রাতারাতি তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানবাধিকার সংস্থা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে জানিয়েছে, মূলত আইনি সুরক্ষার চরম অভাব এবং জোরপূর্বক মাতৃভূমি থেকে বিতাড়িত হওয়ার গভীর ভয় থেকেই সীমান্তে এই মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। বর্তমানে এই বিশাল জনগোষ্ঠী এক অদ্ভুত ও নির্মম দোটানার মধ্যে পড়েছেন। একদিকে ভারত ছাড়ার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের ওপর প্রতিনিয়ত মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে নাগরিকত্বের কোনো আনুষ্ঠানিক বা আইনি প্রমাণ ছাড়া বাংলাদেশ সরকার তাদের গ্রহণ করবে না এমন কঠিন নিয়মের বেড়াজালে আটকা পড়েছেন তারা। এই চরম অনিশ্চিত পরিস্থিতিতে উপায়ান্তর না দেখে অনেক পরিবারই এখন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তের নদীপথ ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছেন। তবে এভাবে নদী সাঁতরে বা নৌকাযোগে কতজন মানুষ ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পেরেছেন তার সঠিক সংখ্যা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সরকার নথিপত্রবিহীন অভিবাসীদের, যাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা উভয় জনগোষ্ঠীই রয়েছে বলে ভারতের দাবি, সাময়িকভাবে আটকে রাখার জন্য একটি বড় আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টার নির্মাণের আনুষ্ঠানিক নির্দেশ জারি করে। এই প্রশাসনিক পদক্ষেপের পর রাজ্যের প্রায় 3.5 কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সামগ্রিক উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গেছে। এমনই একজন ভুক্তভোগী ৪৫ বছর বয়সী হাসিনা বিবি, যিনি প্রায় ৬ বছর আগে কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং তখন থেকে কলকাতার একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নিজের বর্তমান দুর্দশার কথা জানিয়ে হাসিনা বিবি বলেন, আমাদের দ্রুত ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে, অন্যথায় সরকার আমাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। কেবল জীবিকার তাগিদে এই শহরে এসেছিলাম, এখন বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে যেতে চাই, কিন্তু জানি না সীমান্তে বা ওপারে আমাদের ভাগ্যে আসলে কি অপেক্ষা করছে। কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত ভারতের এই হাকিমপুর সীমান্ত দিয়ে সহজেই বাংলাদেশের দিনাজপুরের হাকিমপুর সীমান্ত এলাকায় প্রবেশ করা সম্ভব এমন একটি খবর হঠাৎ চারদিকে ছড়িয়ে পড়ে। এরপরই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে শত শত দিশেহারা মানুষ দল বেঁধে এই সীমান্ত এলাকায় এসে জড়ো হতে শুরু করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের বেশ কিছু দুর্গম জায়গা এখনও পুরোপুরি উন্মুক্ত রয়ে গেছে। মূলত চরম অর্থনৈতিক সংকট, কর্মসংস্থান ও সীমান্তের ওপারে থাকা পারিবারিক সম্পর্কের সূত্র ধরেই বহু মানুষ বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে এই নথিপত্রবিহীন অভিবাসীরা দীর্ঘদিন ধরে সস্তা শ্রমশক্তির একটি বড় অংশ হিসেবে অর্থনীতিতে অবদান রাখছেন। তবে মানবাধিকার কর্মীদের গুরুতর অভিযোগ, গত কয়েক মাসে কোনো প্রকার আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে কেবল জাতিগত ও ধর্মীয় প্রোফাইলিংয়ের মুসলমান ভিত্তিতে আসাম থেকে শত শত মানুষকে জোরপূর্বক সীমান্ত এলাকায় এনে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার তেঁতুলিয়া গ্রামে একটি ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র করা পুলিশি পাহারায় রাখা হয়েছে। সেখানে নথিপত্রহীন এবং অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া অভিবাসীদের বাংলাদেশে পুশব্যাক বা ফেরত পাঠানোর আগে পরিচয় যাচাই বাছাইয়ের জন্য সাময়িকভাবে রাখা হচ্ছে। আসামের এই ভয়াবহ পুশব্যাকের অভিজ্ঞতার কারণেই মূলত এবার পশ্চিমবঙ্গে বসবাসরত মানুষের আতঙ্ক আরও প্রকট ও দৃশ্যমান রূপ নিয়েছে। সীমান্তে দায়িত্বরত পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সুব্রত সাহা আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত মঙ্গলবার থেকেই মানুষ হাকিমপুর সীমান্তে দল বেঁধে আসতে শুরু করেছেন। এখানে অস্থায়ী আশ্রয়ে জড়ো হওয়া মানুষদের সুরক্ষার স্বার্থে প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য প্রথমে আটক কেন্দ্রে নেওয়া হবে এবং পরবর্তীতে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ কাছে হস্তান্তর করে নিয়ম অনুযায়ী বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। বাস্তবতা হল, অভিবাসন ও নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ ভারতের এই দ্বিপাক্ষিক সমস্যাটি একেবারেই নতুন নয়। ১৯৪৭ সালে ব্রিটিশ রাজত্বের অধীনে ভারত বিভাগের পর থেকেই এই ভৌগোলিক অঞ্চলে অভিবাসনের এক দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাধ্য হয়ে ফিরে আসার এই আকুল চেষ্টা অনেকের সামনেই নিজেদের পরিচয় এবং অস্তিত্বের এক বিরাট সংকট তৈরি করেছে। ২০ বছর বয়সী তরুণ আব্দুল শেখ নিজের ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, আমার মা-বাবা প্রায় ২ দশক আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। আমার জন্ম ও বেড়ে ওঠা এই কলকাতাতেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার মতো কোনো বৈধ নথিপত্র নেই। মা-বাবাও আজ বেঁচে নেই, আর এখন আমাকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। আমি বুঝতে পারছি না,
ওপারে বাংলাদেশে গিয়ে কিভাবে প্রমাণ করব যে আমি একজন প্রকৃত বাংলাদেশী? অনুরূপ এক পরিস্থিতির শিকার আরিফুল সর্দার নামের এক রাজমিস্ত্রি, যিনি ৩ বছর আগে তার অসুস্থ বাবার চিকিৎসার করানোর উদ্দেশ্যে বৈধ উপায়ে ভারতে গিয়েছিলেন। তিনি অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেন, আমরা আসলে ভীষণ অসহায়, কেবল সরকারি আদেশের ভয়ে ও আটকের হাত থেকে বাঁচতেই আমরা সব ফেলে দেশে ফিরে যাচ্ছি। এদিকে সীমান্তরক্ষী বাহিনী সতর্কবার্তা জারি করে জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রাতের আধারে সীমান্ত পারাপারের চেষ্টা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অনেকেই ভৌগোলিক সুযোগ নিয়ে সীমান্তের কাছাকাছি নদী দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন। বিএসএফের একজন কর্মকর্তা এফপিকে স্পষ্ট করে বলেন, বর্ষা বা অন্য সময়ে নদী পার হওয়া খুব একটা কঠিন কাজ নয়। তাই রাতের ঘুটঘুটে অন্ধকারে দীর্ঘ নদীপথ জুড়ে মানুষের এই অনুপ্রবেশ ঠেকানো সীমান্তরক্ষীদের জন্য এখন অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য অনেক মানুষ প্রতিদিন হাজির হচ্ছেন সাতক্ষীরা আর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সীমান্ত অঞ্চলে। এ সংখ্যা দিন দিন বাড়ছে বলে উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে। ভারত সীমান্ত থেকে সরেজমিনে করা বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রবেশের জন্য হাকিমপুর সীমান্তে প্রতিদিন হাজির হচ্ছেন বহু নারী, পুরুষ, শিশু। পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়ে নতুন সরকারের দায়িত্ব নেয়ার কয়েকদিন পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ঘোষণা দিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আর থাকতে দেয়া হবে না, তাদের ফেরত পাঠানো হবে, তারপরেই গত সপ্তাহখানেক ধরে প্রতিদিনই ৭ সকালে ওই সীমান্তে জড়া হচ্ছেন নিজের দেশে ফিরে যেতে চাওয়া মানুষরা। অবশ্য তার আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে যারা ভারতে অবৈধ পথে এসেছিলেন তারা যদি স্বেচ্ছায় ফিরে যেতে চান তাহলে তাদের বিরুদ্ধে কেন মামলা দেয়া হবে না। হাকিমপুরের স্থানীয় বাসিন্দা হাসানুর গাজী বলেন, শুরুর দিকে দৈনিক ১০-১২ জন করে আসছিল, তারপর প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। দিন তিনেক আগে থেকে সংখ্যাটা কয়েকশোতে গিয়ে ঠেকেছে। সীমান্ত চেকিতে একদিন। হাকিমপুর এলাকাটা উত্তর ২৪ পরগনার স্বরূপনগড় থানা এলাকার অধীন। বিএসএফের চেকপোস্ট পেরিয়ে কিছুটা গেলেই তারালি গ্রাম, তারপরেই সেনাই নদী। নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। হাকিমপুরের স্থানীয় বাসিন্দা মেস্তাফা সাউজি জানান, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে চলে যেতে হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তারপর থেকেই বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য মানুষজন জড়ো হচ্ছেন এখানে। সীমান্ত চেকিতে দাঁড়িয়ে দেখছিলাম যে প্রথমে একটি পরিত্যক্ত ঘরে অপেক্ষা করতে বলা হচ্ছে বাংলাদেশে চলে যাওয়ার জন্য সীমান্তে জড়ো হওয়া মানুষদের। সেখান থেকে পুলিশ কর্মীরা এক একটি পরিবারকে ডেকে এনে নথি যাচাই করছেন। দেখা হচ্ছে তাদের বাংলাদেশের পরিচয়পত্র, লিখে নেয়া হচ্ছে নাম, পরিচয়, বাংলাদেশের কোন জেলায় তার আদি বাড়ি ছিল, এসব তথ্য তেলা হচ্ছে ছবিও। এরপরে তাদের অপেক্ষা করতে হচ্ছে সীমান্ত চেকি লাগেয়া জায়গায়। তাদের কিভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে সে ব্যাপারে স্থানীয় প্রশাসন বা বিএসএফ আনুষ্ঠানিকভাবে মুখ খেলেনি। কিন্তু সীমান্ত অঞ্চলের ভারতীয় গ্রাম হাকিমপুরের বাসিন্দারা বলেছেন তারা সবটাই দেখছেন। হাকিমপুরের বাসিন্দা স্থানীয় ব্যবসায়ী হাসানুর গাজী জানান, চেকপোস্টে এদের নথি যাচাই হচ্ছে, বায়োমেট্রিক হচ্ছে, তারপরে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে বিএসএফ। এখান থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে আমেদিয়া বলে একটা হাঁটা বর্ডার আছে, সেখান দিয়ে পার করে দিচ্ছে। দিনের বেলাতেও করছে, আবার অনেক সময় রাত হয়ে যাচ্ছে, অনেক নথি যাচাই করতে হচ্ছে। বিবিসি বাংলা গত বুধবার যেদিন হাকিমপুরের সীমান্ত চেকিতে গিয়েছিল সেদিনও ওই একই পদ্ধতিতে নথি যাচাইয়ের পরে অপেক্ষা করতে বলা হয় বাংলাদেশে যারা চলে যেতে চান তাদের। তবে সন্ধ্যা পর্যন্ত তাদের সেখানেই অপেক্ষা করিয়ে রাখা হয়। এরপর তাদের বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় স্বরূপনগড় থানা এলাকাতে গড়ে তোলা হোল্ডিং সেন্টার বা আটক শিবিরগুলায়। ভারতের পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র তৈরি হতে চলেছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয় সংক্রান্ত দপ্তরের অধীন বিদেশি চিহ্নিতকরণ শাখা গত শনিবার একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার বিষয়ে আটক বিদেশি নাগরিক এবং নির্বাসন স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য হোল্ডিং সেন্টার, আটক কেন্দ্র স্থাপন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিক শাখা ২০২৫ সালের মে মাসে একটি নির্দেশিকা দিয়েছিল। তার ভিত্তিতেই শনিবারের সার্কুলারটি দেওয়া হয়েছে। ২০২৫ সালের মে মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে নির্দেশিকা দিয়েছিল তার বিষয় ছিল অবৈধ বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা সম্প্রদায়কে ফেরত পাঠানোর প্রক্রিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ পাতার নির্দেশিকায় দাবি করেছিল বাংলাদেশি ও রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক যারা বেআইনিভাবে ভারতে বসবাস করছেন তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জানাতেই সংশোধিত নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে। এই নির্দেশিকায় বিস্তারিত বলা হয়েছে কিভাবে বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকাটিকে গোপনীয় বলে চিহ্নিত করা হয়েছে। সেই গোপনীয় নির্দেশের ভিত্তিতেই শনিবারের সার্কুলার জারি করেছে
পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার, রাজ্য সরকার ও সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের কী ভূমিকা হবে তা ও এ নির্দেশিকায় জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশিকার উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে গত বছরের মে মাসে পাঠানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পশ্চিমবঙ্গ সরকারের সার্কুলারে বলা হয়েছে, এ দেশে অবৈধভাবে বসবাসের জন্য আটক বাংলাদেশি ও রোহিঙ্গাদের নির্বাসনের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হবে সে সম্পর্কিত উপরোক্ত চিঠি এ সার্কুলারের সঙ্গে সংযুক্ত করা হল। চিঠি বলতে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশকে বোঝানো হচ্ছে। রাজ্য সরকারের সার্কুলারে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী আটক বিদেশি নাগরিক ও নির্বাসন বা স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য জেলায় হোল্ডিং সেন্টার, আটক কেন্দ্র স্থাপনের নিমিত্তে প্রয়োজনীয় উদ্যোগ বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক, মহাপরিদর্শক, পুলিশ কমিশনার, সব পুলিশ কমিশনারেট, এফআরআরও বা বিদেশি নথিভুক্তিকরণ দপ্তর এবং সব জেলার পুলিশ প্রধানদের এ সার্কুলার পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের সচিব নির্দেশিকাটি জারি করেছেন বলে জানানো হয়েছে। মানবাধিকারের প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রচার মাধ্যমের একাংশ জানিয়েছে, জেলায় জেলায় কৃষিপণ্য বিপণনের জন্য যেসব বড় কেন্দ্র রয়েছে সেখানে অনেকটাই খালি জমি থাকে। সেসব কেন্দ্রকে এ ধরনের আটক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ভাবছে রাজ্য সরকার। আসামে বর্তমানে এ ধরনের বিশাল এক কেন্দ্র রয়েছে। আসামে এর আগে 6টি বন্দি শিবির ছিল। সেই 6টি শিবির থেকে এখন একটি শিবিরে নিয়ে আসা হয়েছে এবং এটিকে ট্রানজিট ক্যাম্প বলে চিহ্নিত করা হয়েছে। কার্যত এটি বন্দি শিবিরই। পশ্চিমবঙ্গেও এখন এ প্রক্রিয়া শুরু হল বলে মানবাধিকার বিষয়ক আইনজীবীরা মনে করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক আইনজীবী বলেন, পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে। কাদের ধরা হচ্ছে, কোথায় রাখা হচ্ছে, কিভাবে এ ধরনের ক্যাম্পে পাঠানো হচ্ছে তার কিছুই এখনও জানা যায়নি। ওই আইনজীবী বলেন, স্বাভাবিকভাবেই আসামের মতোই পশ্চিমবঙ্গেও একেবারে দরিদ্র মানুষ চরম বিপদে পড়বেন। কিভাবে মানবাধিকার কর্মীরা বিষয়টি সামলাবেন সেটাই এখন বড় প্রশ্ন।